আজকে আমরা আলোচনা করব হচ্ছে এক্সপেরিমেন্ট 4। এটাই হবে আমাদের ট্রান্সফরমারের লাস্ট এক্সপেরিমেন্ট। এরপরে আমরা ইন্ডাকশন মোটর প্লাস হচ্ছে তোমার স্কোয়ারাল কেজ মোটর আর দেন হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, এক্সপেরিমেন্ট আছে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে যে তোমাদের ক্লাসে আমি মনে হয় আলোচনা করছিলাম ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে, এবং যদি একদম আমরা ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটকে যদি জাস্ট একদম সিম্পলিস্টিক ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে এটা দেখতে অনেকটা এই ফিগার 4.1 এর মতো হবে। ঠিক আছে, যেখানে কিনা আমাদের একদম মেজর 4টা কম্পোনেন্ট থাকবে। তোমাদের ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে তোমাদের মেজর 4টা কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, তারপর হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর একটা হচ্ছে তোমার কোর লস কম্পোনেন্ট। এই 4টা কম্পোনেন্ট। আচ্ছা, আমরা এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে প্যারামিটার গুলা, এই প্যারামিটার গুলাকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারছি, মানে ক্যালকুলেট করার চেষ্টা করছি। বুঝতে পেরেছো? সো এই ক্যালকুলেশন গুলো আবার আমরা কিভাবে করছি? আমাদের মেইন টার্গেট ছিল যে আমরা যাতে করে ওপেন সার্কিট, শর্ট সার্কিট টেস্ট করে এই প্যারামিটার গুলা যাতে আমরা বের করতে পারি। এটা ছিল আমাদের টার্গেট, যে ওপেন সার্কিট টেস্ট করব, শর্ট সার্কিট টেস্ট করব, যাতে করে আমাদের ট্রান্সফরমারের প্যারামিটার গুলা বের হয়ে আসে। ঠিক আছে, তো আজকে আমাদের এক্সপেরিমেন্টটা মেইনলি সেটাই, যে আমরা আমাদের মেইন টার্গেটটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটারস বের করা। তাহলে সেই কাজটা আমরা করবো কিভাবে? সেটা হচ্ছে দুইটা টেস্টের মাধ্যমে, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা, আমি সরাসরি ডায়াগ্রামে চলে যাই। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা সিম্পল ডায়াগ্রাম। তুমি এটাকে এখানে যদি দেখো যে এখানে আমার উপরের ডায়াগ্রামটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের জন্য আর নিচেরটা হচ্ছে শর্ট সার্কিট টেস্টের জন্য। এখন তোমাদের ম্যানুয়ালে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট দেওয়া নেই, কিন্তু আমি যেভাবে যেভাবে বলবো ঠিক কাজটা ওইভাবেই করবে। আর তুমি ইন্টারনেটে অনেক রিসোর্স পাবা, ইভেন তোমার ল্যাব ভোল্টের ওদের একটা হয়তো ভিডিও আছে ইউটিউবে, আমি মানে দেখছি আর কি সার্চ দিয়ে, যে ওই ভিডিওর হেল্পও তুমি নিতে পারো। ঠিক আছে, যে ওরা কিভাবে সার্কিটটা আগে তুমি নিজে, আমি বলবো যে আগে ভিডিও দেখবা, আগে হচ্ছে তুমি নিজে ট্রাই করবে যে তুমি সার্কিটটাকে কানেক্ট করতে পারছো কিনা নিজে নিজে। ঠিক আছে, তোমার এই যে লাস্ট 3টা এক্সপেরিমেন্টের যে তোমার বেসিক হয়েছে, যে কিভাবে মিটারিং করতে হয়, কিভাবে আমার এই একটা এক্সপেরিমেন্ট করতে হলে কি কি কম্পোনেন্ট লাগবে, সেগুলো আমি কোথা থেকে আনবো, ওই ওই অপশন গুলো যদি তুমি বুঝে যাও, তাহলে এই ক্ষেত্রে তুমি আমার মনে হয় নিজে নিজেই পারবা। যদি তাও না পারো, তাহলে সেই ক্ষেত্রে তুমি অনলাইনে সার্চ করবা যে ল্যাব ভোল্ট দিয়ে কি ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট করছে কিনা। আমার জানা মতে আছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে যেটা করা হয়েছে যে ওপেন সার্কিট টেস্টটা পারফর্ম করা হয়, মনে রাখবা, লো ভোল্টেজ সাইডে, আর এই ক্ষেত্রে হাই ভোল্টেজ সাইডটা ওপেন থাকে। ঠিক আছে, আর ওপেন সার্কিট টেস্ট যখন আমরা পারফর্ম করব, আমরা হচ্ছে রেটেড ভোল্টেজে সবকিছু মেজার করব। রেটেড ভোল্টেজ যদি আমি নেই, তাহলে যেহেতু লো ভোল্টেজ সাইডে নেওয়ার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যে আমরা যদি, যেহেতু লো ভোল্টেজ সাইডে আমরা পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করছি, এই ক্ষেত্রে আমাদের রেটেড ভোল্টেজ যেহেতু লো, তাহলে এই ক্ষেত্রে আমার পুরাটা লসই হবে হচ্ছে কোর লস। ঠিক আছে, আমি এখানে কপার লস পাবো না, বিকজ অফ নেগলিজিবল কারেন্ট। কারেন্ট খুব কম ফ্লো হবে প্রাইমারি, তো তখন আমরা কপার লস পাবো না। সো তুমি এই ওয়াট মিটারের যে রিডিংটা পাবা, এই পুরাটা রিডিংই হবে হচ্ছে তোমার ওই কোর লস কম্পোনেন্ট। ঠিক আছে, কিন্তু যদি তুমি হাই ভোল্টেজ সাইডে এটা পারফর্ম করতা, দ্যাট মিনস তুমি যদি হাই ভোল্টেজ সাইডে এই সার্কিট গুলাকে যদি কানেক্ট করতা, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু হাই ভোল্টেজ সাইড, ওইখানে ভোল্টেজ রেটিং হাই, কারেন্ট অনেক হাই হবে। তো সেই ক্ষেত্রে তুমি প্রাইমারিতে, যেহেতু তোমার তখন সেকেন্ডারিটা, লো ভোল্টেজ সাইডটা তখন ওপেন থাকবে, তাহলে তো সেকেন্ডারিতে তো কোনো কারেন্ট ফ্লো হবে না। সেকেন্ডারিতে যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, তাহলে সেটার জন্য কিন্তু প্রাইমারিতে কোনো কারেন্ট ফ্লো হবে না। বাট বিকজ অফ যেহেতু তোমার ইউ হ্যাভ টু সাপ্লাই দ্য কোর লস কম্পোনেন্ট, সো তখন তোমার প্রাইমারিতে তুমি একটা কারেন্ট ফ্লো তুমি পাবা। সো কারেন্ট ফ্লো যদি হয়, এখন যদি তুমি হাই ভোল্টেজ সাইডে পারফর্ম করতা, তাহলে কারেন্টের পরিমাপ বেশি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কপার লসটা ইনক্লুডেড হয়ে যেত। সো এই কারণে আমরা ওপেন সার্কিট টেস্টটা সবসময় চেষ্টা করি লো ভোল্টেজ সাইডে সার্কিট গুলাকে কানেক্ট করার, আর হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন রাখার। ঠিক আছে, আচ্ছা, সিমিলারলি শর্ট সার্কিট টেস্ট আমরা পারফর্ম করি হচ্ছে অপোজিট। শর্ট সার্কিট টেস্টে আমরা লো ভোল্টেজ সাইডটাকে
শর্ট করি, আর হাই ভোল্টেজ সাইডটাকে আমরা হচ্ছে সার্কিট কানেক্ট করি। ওইটাও অনেকটা একই রিজন, যে যেহেতু এখন আমার কারেন্ট যেহেতু শর্ট সার্কিট টেস্ট, তার মানে হচ্ছে আমি লো ভোল্টেজ সাইডটাকে শর্ট করব যাতে করে আমার মিনিমাম একটা কারেন্ট ফ্লো হয়। আর এই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে রেটেড কারেন্টে আমার মেজারমেন্ট গুলা নিতে হবে। দুইটাই ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের জন্য রেটেড ভোল্টেজে তোমার ক্যালকুলেশন করবা, আর শর্ট সার্কিট টেস্টের জন্য রেটেড কারেন্টে ক্যালকুলেশন করবা। তা না হইলে কিন্তু তোমার অরিজিনালের তোমার যে ট্রান্সফরমার থাকবে, সেটার যে ব্রেকার থাকবে, সেটা কিন্তু পুড়ে যাবে, মানে ফিউজ যেটাকে বলে। কারণ হচ্ছে তুমি যদি রেটেড কারেন্টের বাইরে চলে যাও, তাহলে সেইটার মেজারমেন্ট নিতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে তোমার ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যেতে পারে। সো রিয়েল লাইফের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যেহেতু এটা এখন সিমুলেশন, আচ্ছা আমি যেটা বলতেছি যে হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি যে রেটেড ভোল্টেজ যেটা বুঝাচ্ছি, যখন আমরা ওপেন সার্কিট টেস্ট পারফর্ম করব, তখন আমরা লো ভোল্টেজ সাইডে আমাদের সার্কিট গুলা কানেক্ট করব, এবং আমাদের ইনপুট ভোল্টেজটা হইতে হবে রেটেড ভোল্টেজ, ঠিক আছে। আর যখন আমরা শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করব, তখন আমাদের আমরা সার্কিট গুলা কানেক্ট করব হচ্ছে হাই ভোল্টেজ সাইডে, আর সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রেটেড কারেন্টটা নিয়ে চিন্তা করব। মানে রেটেড কারেন্টের বেশি কারেন্ট নিলেই আমাদের মানে ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে। এবং তোমরা যদি রিয়েল এক্সপেরিমেন্ট করতা, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সতর্ক করতাম, আমি এখনো করতেছি, যে অবশ্যই খেয়াল রাখবা যে রেটেড কারেন্ট আর রেটেড ভোল্টেজটা যাতে মেইনটেইন হয়, ঠিক আছে। আর হচ্ছে যেহেতু অনলাইনে করতেছো, সো ওইটা হয়তোবা তোমার ইনস্ট্রুমেন্টকে নষ্ট হইলো না সেটা হয়তোবা বোঝাটা তোমরা হয়তোবা বুঝতে পারবে না। কিন্তু এইটা হচ্ছে মাথায় রাখতে হবে যে আমরা একদম রিয়েল লাইফের এক্সপেরিমেন্ট করলে আমাদের যাতে হচ্ছে এই রেটেড কারেন্ট আর রেটেড ভোল্টেজটা আমাদের আমরা যাতে খেয়াল রাখি, যাতে করে আমাদের ইনস্ট্রুমেন্ট নষ্ট হয় না। এই কথাটাই আর কি বলতে চাইছিলাম। তাহলে আমি আরেকবার একটু সামারি করি। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা আমাদের যত সার্কিটটি থাকবে, বিশেষ করে অ্যামিটার লাগাইতে হবে, ওয়াট মিটার লাগাইতে হবে, ভোল্ট মিটার লাগাইতে হবে, এই কাজগুলো করব আমরা লো ভোল্টেজ সাইডে, আর হাই ভোল্টেজ সাইডটাকে আমরা ওপেন রাখবো। আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা লো টেনশন সাইডটাকে শর্ট সার্কিট করব, আর ওয়াট মিটার, অ্যামিটার, ভোল্ট মিটার এগুলা হচ্ছে আমরা কানেক্ট করব হচ্ছে তোমার লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইডে, সরি হাই টেনশন সাইড। আচ্ছা, তাহলে তোমরা আসলে পাবাটা কি, তোমাদের মেজারমেন্টটা করতে হবে কি? তোমরা ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে তোমাদের ইনপুট পাওয়ার, ওপেন সার্কিট ভোল্টেজ, আর হচ্ছে ওপেন সার্কিট কারেন্ট, এই তিনটা জিনিস তোমাদের মেজার করতে হবে। আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে সেম জিনিস, শর্ট সার্কিট পাওয়ার, শর্ট সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্ট, এই তিনটা জিনিস মেজার করতে হবে। এই মেজারমেন্ট যখন তোমরা করে ফেলবা, তখন হচ্ছে জাস্ট তোমরা ওই যে ইকুয়েশনে ফেলবা, তোমার হচ্ছে কোর লসের ইকুয়েশন কি, কোর লস কিভাবে বের করে, ম্যাগনেটাইজিং রেজিস্ট্যান্স কিভাবে বের করে, কপার লসের ইকুয়েশন কি, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, এগুলো কিন্তু সব তোমাদের যে থেরাজার বই থেকে দেওয়া আছে। সো তোমরা যদি থিওরি ভুলে যেয়ে থাকো যে এই ইকুয়েশন গুলো কোথা থেকে আসে, তাহলে তোমরা ওই যে থেরাজার বইয়ের যে ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করছে, ওই বইটা একটু ফলো করবা, ওইখানে তোমাদের থিওরি দেওয়া আছে। আর আমি মোটামুটি যে কথাগুলো বলছি, ওই কথাগুলা ওইখানে বলা আছে। এই এক্সপেরিমেন্টটা আরেকটু সোজা করে দিই তোমাদের, সেটা হচ্ছে তোমাদের এটা আসলে এক্সপেরিমেন্টটা করতে তোমাদের 1 ঘন্টা সময় লাগবে। জাস্ট হচ্ছে সার্কিট কানেক্ট দেওয়া, 3টা মেজারমেন্ট নেওয়া, আর হচ্ছে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে 3টা মেজারমেন্ট, আর হচ্ছে এই ক্যালকুলেশন গুলো করা, ঠিক আছে। এই যে এখানে যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন গুলো করা। আর আমি সাজেস্ট করব যে এই রিপোর্টে তোমাদের এই যে কোশ্চেন গুলো আছে, এগুলা অ্যান্সার করার দরকার নাই আগের বারের মতো। জাস্ট হচ্ছে তোমরা যদি কেউ কিউরিয়াস হও, তাহলে সেই ক্ষেত্রে এগুলা তোমরা নিজেরা সেলফ স্টাডি করতে পারো। আমাকে শুধু এই যে এই লস গুলা বের করে দিলেই হবে, এই ক্যালকুলেশন পার্টটুকু আমাকে করে দিলেই হবে। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ দিয়ে দিলা, তাহলে চলে যাবো। জি স্যার। না স্যার, কষ্ট কমছে স্যার, এই জন্য থ্যাংক ইউ আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর নেক্সট ক্লাস থেকে নেক্সট আচ্ছা স্যার, ক্লাস রিপোর্টে কি স্যার ল্যাব গ্রুপ লেখা লাগবে? কেন তোমরা ল্যাব গ্রুপ লেখো নাই? আমি তো ওটা তো খেয়াল করলাম না। স্যার রিপোর্টে কি ল্যাব গ্রুপ লেখা লাগবে, মানে গ্রুপ নং? স্যার স্যার আমি লিখি নাই স্যার, এজন্য গতদিন মনে পড়লো স্যার, লাস্টের 3টাই লিখি নাই। আর বাকিরা লেখো নাই? হ্যাঁ এই যে অনেকেই তো লিখছে, তুমিও লেখা দিও মাহির, পরের রিপোর্ট গুলা থেকে লেখা দিও। আর যারা যারা না lab group- স্যার, ল্যাব আমিও লিখি নাই। আচ্ছা ঠিক আছে, আমিও লিখিনি স্যার। তোমাদের এক্সাম রোল আছে তো, ওটা দেখেই আমি করবো না, প্রবলেম নাই। কিন্তু স্যার, ল্যাব গ্রুপ তো আমাদের এক এক ল্যাবের একটা গ্রুপ নেম ছিল। কবে থেকে লিখছি? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তা আমাদের তো এক এক ল্যাবে এক একটা নেম ছিল ল্যাব গ্রুপের, সেজন্য আর নাম রাখা নাই। না 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 শোনো, আমার কথা শোনো, তোমরা কথা বলো না, যেহেতু ডিলে হচ্ছে তো আমি বলি। সেটা হচ্ছে তোমরা যেটা করবা, যেহেতু 3টা এক্সপেরিমেন্টে তোমরা স্যার, ল্যাব কথা আটকে আটকে আসতেছে স্যার, আসতেছে স্যার না রোল ঠিক আছে মতো। স্যার। আচ্ছা আমি তাড়াতাড়ি শেষ করে দিব, আমি যেটা বলতেছি হ্যালো, আমি যেটা বলতেছি যে তোমাদের যে ল্যাব গ্রুপ 3টা এক্সপেরিমেন্টে যারা যারা লিখো নাই তাদের কোনো সমস্যা নাই, পরের এক্সপেরিমেন্ট গুলা শুনতেছি না। থেকে লিখো, ঠিক আছে? পরের এক্সপেরিমেন্ট গুলা থেকে লিখো। আর হচ্ছে ল্যাব গ্রুপ তো অলরেডি আমার এই কোর্সের জন্য ল্যাব গ্রুপ অলরেডি ডিফাইন করা আছে, সেটা কেউ যদি না জেনে থাকো তাহলে সিআর এর সাথে যোগাযোগ করো, সে তোমাদের সাথে ফাইল শেয়ার করবে যে কে কোন ল্যাবে আছে, ঠিক আছে? তো আমার মনে হয় সমস্যা নেই। আচ্ছা এই এক্সপেরিমেন্টে একজন বলতেছিল যে সম্ভবত নিচের একটা কোশ্চেনে সমস্যা, 3 নম্বর নাকি? Very large transformers are sometimes designed not to have optimal regulation. জি স্যার, কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা আমার যেটা মনে হয় যে তোমার আমি আসলে জানি না, এটা ওই আগের বছরের প্লাস হচ্ছে আগের বছরে যখন ল্যাব করাইছিলাম তখন মানে কিভাবে এটাকে অ্যাড্রেস করছিলাম মনে নাই, কিন্তু যেটা মনে হয় যে লার্জ ট্রান্সফরমার মানে হচ্ছে তোমার ইম্পিডেন্স বেশি, তাহলে ইম্পিডেন্স যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই কারেন্টের লিমিটেশন কিন্তু খুব ভালো করতে পারবে, মানে হচ্ছে ফল্ট কারেন্ট যেটা বলে। ফল্ট কারেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে যে কারেন্টটা আমার দরকার নেই, ঠিক আছে, মানে লস কম্পোনেন্ট যেটা, সেটার কথা বলছি, সেইটাকে সে ভালোভাবে লিমিট করতে পারে। তাহলে সেটাকে যদি সে লিমিট করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার সার্কিট ব্রেকার কিন্তু তোমার যে এই কারেন্টটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। যেটা এখানে বোঝাইছে যে তোমার তাহলে এখানে একটা ট্রেড অফ করা হয়েছে, যে তোমার রেগুলেশনটাকে মানে মানে করে, মানে রেগুলেশন প্রপার্টিজ আমরা তো চাই যে ট্রান্সফরমার রেগুলেশন ভালো, কিন্তু এই ক্ষেত্রে আমরা অপটিমাম ডিজাইন এর দিকে না যেয়ে একটু ফ্লেক্সিবল থাকবো, যাতে করে আমাদের ওই সার্কিট ব্রেকার গুলাকে আমরা রিজনেবল সাইজে নিয়ে আসতে পারি। কারণ হচ্ছে যে যেহেতু লার্জ ট্রান্সফরমারের ইম্পিডেন্স অনেক বেশি, তাহলে সেইটার তোমার যেহেতু ইম্পিডেন্স বেশি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার রেগুলেশন কিন্তু ভালো হওয়ার কথা না।
ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিই, কারণ হচ্ছে যে আমরা যদি ভোল্টেজ রেগুলেশনকে যদি টার্গেট না করি তাহলে আমরা সার্কিট ব্রেকারের সাইজকে রিজনেবল করতে পারবো। আর যদি সার্কিট ব্রেকারের সাইজ আমরা রিজনেবল না করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা রেগুলেশন ভালো করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের সার্কিট ব্রেকারের সাইজ আরো বড় হইতে হবে। ঠিক আছে, তখন হচ্ছে দেখা যাবে যে একটা লার্জ ট্রান্সফরমারে দেখবে সার্কিট ব্রেকার বিশাল বড় হয়ে গেছে, যদি ভালো রেগুলেশন তুমি করতে চাও। মানে একটার সাথে আরেকটা রিলেশন আছে, বুঝতে পেরেছো? আমি জানি না এটাকে আমি ক্লিয়ার করতে পারছি কিনা, কিন্তু সামারি কথাটা হচ্ছে যে রেগুলেশনটাকে আমি স্যাক্রিফাইস করে সার্কিট ব্রেকারের সাইজটাকে আমি ছোট করে নিয়ে আসছি লার্জ ট্রান্সফরমারের ক্ষেত্রে। এটা হচ্ছে মেইন। মাজিদুল ঘনি, অ্যান্সার কি পাইছো? আচ্ছা, আমি 10 সেকেন্ড ওয়েট করি, 10 সেকেন্ড পরে তো যাবে এখানে। স্যার এই মাঝখান দিয়ে কেটে গেল স্যার, সব শুনতে পাইনি। আচ্ছা, আমার মনে হয় কেটে কেটে গেলেও মনে হয় যে যেহেতু রেকর্ডিং আছে তো ওইটা আমি দিয়ে দিব না নাকি? জি স্যার, রেকর্ডিংটা দিয়ে। ঠিক আছে, আমার মনে হয় আপনার আজকে কথা যেহেতু বোঝা যাচ্ছে না। হ্যাঁ মানে মানে হচ্ছে ঠিক আছে, আমার মনে হয় যে যেহেতু আজকে ইন্টারনেটের প্রবলেম অথবা জুমের প্রবলেম, আমার মনে হয় ক্লাসটা শেষ করে দেই। আর হচ্ছে রেকর্ডিং আমার কাছে আছে, আমি ইমিডিয়েটলি এটা আপলোড করে দিচ্ছি। যাদের ওই যে 3 নম্বর কোশ্চেনটা সমস্যা সেটা তোমরা এখান থেকে একটু শুনে নিও। আমি জানি না আমি ক্লিয়ার করতে পারছি কিনা। আর হচ্ছে প্লাস হচ্ছে তোমাদের 4 নম্বর এক্সপেরিমেন্টটা তোমরা কমপ্লিট। স্যার হুম, স্যার হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার এই ল্যাবের ডিউ টাইমটা স্যার 25 তারিখে পরে দেওয়া যাবে স্যার? পরীক্ষা আছে তো। তোমাদের পরীক্ষা কয় তারিখে? জি স্যার, মানে এই ল্যাবের ডেডলাইনটা কি 25 তারিখে পরে দেওয়া যাবে স্যার? 25 তারিখ স্যার। 25 তারিখ। 25 তারিখ আজকে হচ্ছে 22 তারিখ, তাই না? 23, 24। জি স্যার। আচ্ছা আচ্ছা, নাও 25 তারিখের পরে নাও, 26 তারিখ নাও তাহলে। কিন্তু যত এইদিকে দেরি করবা তত কিন্তু তোমার ওই মেইন পরীক্ষার সময় চলে আসবে। স্যার 27 হলে বেটার হয় আর কি স্যার। স্যার 25 তারিখে তো। কারণ হচ্ছে যত লেট করবা তত তোমাদের লেট হবে। আর এক্সপেরিমেন্টটা যদি বুঝতে পারছি স্যার। আমার মনে হয় আজকেই তোমরা এক্সপেরিমেন্টটা করে, এটা তো একদম সোজা এক্সপেরিমেন্ট, ঠিক আছে? আমি বলতেছি কি যে আজকেই তোমরা এক্সপেরিমেন্টটা করে আজকের মধ্যে জমা দিয়ে দাও, মানে কালকে আমি ডেডলাইন দিয়ে দিই, তাহলে তো তোমরা আরো 2 দিন সময় পেতেছো।